নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো মালয়েশিয়া উইথ সিঙ্গাপুর ট্যুরের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। ইতালিতে যেমন ভেনিস, ঠিক সেরকমই মালয়েশিয়ার মালাক্কা। তো মালাক্কাকে অনেকে মালয়েশিয়ার ভেনিসও বলে। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো মালয়েশিয়ার ভেনিস হিসাবে পরিচিত মালাক্কা। এই মালাক্কা সিটি ট্যুরে আমরা সারাদিন কি কি করেছিলাম, মালাক্কা নদীর উপর এই ফেরি রাইডের এক্সপিরিয়েন্সই বা কেমন ছিল, এছাড়াও আর কি কি রাইড আমরা করেছিলাম এবং কি কি দ্রষ্টব্য স্থানগুলো দেখেছিলাম, তার সাথে এই সুন্দর করে সাজানো রিক্সা বা এখানকার ভাষায় টুকটুক চড়ার অভিজ্ঞতা, যেটা কিনা মালাক্কার প্রতীক বলতে পারেন। এবং মালয়েশিয়ার মধ্যে একমাত্র মালাক্কাতেই টুকটুক রাইড পাওয়া যায় এবং এই রাইডে চড়ে বিভিন্ন জায়গায় ঘোরার অভিজ্ঞতা, এবং এই রাইডে আমাদের ঠিক কত খরচা পড়েছিল এবং আমরা এই মালাক্কাতে এসে কি কি খাবার খেয়েছিলাম এবং কি কি জিনিস এক্সপ্লোর করেছিলাম, সবই থাকছে এই ভিডিওটিতে। তো বন্ধুরা, মালয়েশিয়ার সিঙ্গাপুর ট্যুরের একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সো গুড মর্নিং, একটি নতুন দিনের সূচনা। তো এখন আমরা যাচ্ছি হোটেলের ব্রেকফাস্ট লবিতে। তো আমরা মালাক্কা সিটি ট্যুরে যাওয়ার আগে আমরা ব্রেকফাস্ট করব। তো এই যে ব্রেকফাস্টের জায়গায় যাচ্ছি, খুবই সুন্দর করে সাজানো। তো কোথাও ঘুরতে বেরোনোর আগে ব্রেকফাস্ট করে নিয়ে বেরোনোই ভালো বলে আমি মনে করি। তো সকালবেলায় লুচি তরকারি, দেন আলু পরোটা, তার সঙ্গে চিড়ের পোলাও, সাম্বার ডাল, মশলা ধোসা, বিভিন্ন রকম ফলের জুস, তার সঙ্গে ডিম সিদ্ধ। এই ছিল ব্রেকফাস্টের আজকের বিভিন্ন আইটেম। তো আমি লুচি তরকারি, চিড়ের পোলাও, তার সঙ্গে ডিম সিদ্ধ এবং বিভিন্ন রকম ফলের জুস নিয়ে আমি ব্রেকফাস্ট করেছিলাম। তো খাবারের টেস্ট বেশ ভালোই ছিল। আর এদিকে আমাদের কন্যা ফলের জুস খেতে ব্যস্ত। তো বন্ধুরা, সকালে ব্রেকফাস্ট হলো। তো এই জায়গাটা কিন্তু দারুণ করে সাজানো, সবাই যে যার মতো ফটো তুলছিল। তো ঘড়িতে এখন বাজে সকাল 9:30। তো আমাদের আগে থেকেই বুকিং করে রাখা গাড়িটি হোটেল লবিতে ওয়েট করছিল। তো এই গাড়িটি করেই আমরা পুরো দিন আজকে ঘুরবো। তো আজকে মালয়েশিয়া ট্যুরের আমাদের থার্ড ডে। তো এখন আমরা যাচ্ছি, ব্রেকফাস্ট করে নিলাম, এখন আমরা ব্রেকফাস্ট করে যাচ্ছি মালাক্কার উদ্দেশ্যে। তো মালাক্কা এখানকার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। মালাক্কা কেন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সেটা একটা বলি। এই মালাক্কা সিটিতে বহু বছর অবধি পর্তুগিজদের শাসন ছিল। তো এখানে গেলে এই ড্রাইভার দাদা যেটা বললো যে অনেক চার্চ, পর্তুগিজ স্ট্রাকচার, এছাড়াও যেরকম আমরা ভেনিস, ইতালির ভেনিস যেরকম নৌকা সফর হয়, সেরকম এই মালাক্কা সিটিতেও কিন্তু নৌকা সফরের একটা ব্যবস্থা আছে, রিভার ক্রুজ বলে এরা। তো যাই দেখি একটু ওল্ড সিটি পর্তুগিজ কালচারের কেমন সেটা দেখে আসি। তো যেতে যেতেই চোখে পড়লো 3 কামরা বিশিষ্ট এই সুন্দর মনোরেলটি। তো এই মনোরেলগুলো কিন্তু কুয়ালালামপুর শহরে ইন্টারকানেক্টিভিটির জন্য খুবই বিখ্যাত এবং সময়ও খুব কম নেয় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে। কুয়ালালামপুর থেকে মালাক্কার দূরত্ব 145 কিলোমিটার এবং যদি আপনি প্রাইভেট ভেহিকেলে যান তাহলে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। তো আপনারা যদি একদিনের আউটিংয়ে কুয়ালালামপুর থেকে সাইট সিনে কোথাও যেতে চান, তো মালাক্কা কিন্তু খুবই একটা ভালো অপশন। তো মালাক্কা যাওয়ার জন্য আমরা একটি প্রাইভেট গাড়ি বুক করেছিলাম। এই গাড়িটিতে আমাদের নিয়েছিল 800 রিঙ্গিত এবং পুরো দিন গাড়িটি আমাদের সঙ্গে ছিল। তো আপনারা চাইলে বাসে করেও যেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু খরচাটা অনেক কম পড়বে। ইটালিতে যেমন ভেনিস জলবিহারের জন্য বিখ্যাত, সেরকম মালয়েশিয়ার মালাক্কাও কিন্তু সেম। তো এটাকে অনেকে মালয়েশিয়ার ভেনিসও বলে। তো এখানে ওয়াটার রাইড বা জলবিহার যেটা আছে, নৌকা করে ঘুরে বেড়ানো, সেটা আমরা ঘুরবো। তো রিভার ক্রুজও বলে। তো চলুন ঘুরে আসি মালয়েশিয়ার ভেনিস। তো আপনারা মালাক্কা যেতে গেলে ক্লু ক্যাব বা গ্র্যাব অ্যাপ ইউজ করেও কিন্তু গাড়ি বুক করতে পারেন। তো এই অ্যাপগুলো কিন্তু এখানে খুব ভালোভাবে চলে। তাছাড়া আপনারা বাসে করে যেতে চাইলে সেটাও কিন্তু অপশান আছে। সেক্ষেত্রে আপনাদের প্রথমে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল বাস টার্মিনাসে আসতে হবে এবং সেখান থেকে মালাক্কা যাওয়ার বাসের টিকিট কেটে মালাক্কায় আপনারা আসতে পারেন। তো দূর থেকে 2.5 ঘন্টায় সফরটি আশেপাশে নয়নাভিরাম দৃশ্য দেখে আপনার কিন্তু বেশ ভালোই লাগবে। পৌঁছে গেছি মালয়েশিয়ার হেরিটেজ শহর মালাক্কাতে। তো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটা ইউনেস্কোর আগেই বলেছিলাম, এবং যে জন্য এই মালাক্কা শহরটা বিখ্যাত সেই রিভার ক্রুজ, এবং এই রিভার ক্রুজে আমরা আগে যাব। এই রিভার ক্রুজে করে জলবিহারের মাধ্যমে পুরো শহরটা আমরা দেখব। তারপর রিভার ক্রুজ কমপ্লিট হলে এই টুকটুক রিক্সাতে করে মালাক্কার স্থলভাগের বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলো আমরা দেখব। তো আগে থেকেই রিভার ক্রুজের আমাদের টিকিট কাটা ছিল। তো আগে যাই রিভার ক্রুজটা আমরা ঘুরে আসি। এখন জাস্ট নামলাম মালাক্কায়। তো প্রথমে আমরা রিভার ক্রুজে যাব। রিভার ক্রুজ করে তারপরে আমরা সিটিটায় পুরো ঘুরবো। তো যাচ্ছি রিভার ক্রুজে। তো যেতে যেতেই চোখে পড়লো সুন্দর করে সাজানো এই রিক্সাগুলো। স্থানীয় ভাষায় এরা এগুলোকে টুকটুক বলেই ডাকে। তো এই টুকটুক করে আমরা ঘুরবো। তার আগে আমরা যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। তো এখান থেকে একটু হেঁটে গেলেই সামনে মালাক্কা রিভার ক্রুজের টিকিট কাউন্টার, আর এই রিভারেই আমরা কিন্তু ক্রুজটা করব। তো চলুন। তো আপনারা চাইলে এখানে এসে ডাইরেক্ট কাউন্টার থেকে টিকিট পারচেস করতে পারেন। এছাড়াও অনলাইনেও কিন্তু আপনারা টিকিট কেটে নিয়ে আসতে পারেন। পার হেড 50 রিঙ্গিত করে আমাদের টিকিট পড়েছিল, আর বাচ্চার পড়েছিল 45 রিঙ্গিত। জাস্ট টিকিটটা হাতে পেলাম, অনলাইনে টিকিট করে কেটে এসেছিলাম। এই টিকিটের সঙ্গে স্ক্যানার ছিল অনলাইনে, সেটা স্ক্যান করে ওরা একটা ফিজিক্যাল টিকিট দিল। তো এইখানে 20 মিনিটের মতো বললো ওয়েট করতে হবে। টিকিট কাটার পরেই বসার জায়গাগুলো আমাদের ওয়েট করতে হবে। তো 20 মিনিট পরে, এখন বাজে 12:40। তো 1টা নাগাদ শিপ ছাড়বে। শিপ মানে ক্রুজের এই শিপগুলো, তো উঠবো তখনই। তো একটু ওয়েট করি। এই রিভার ক্রুজগুলো আমরা চড়বো। তো একটা ক্রুজ ফেরত আসছে। তো টোটাল 40 মিনিটে ক্রুজ হবে। 20 মিনিট যাবে, 20 মিনিট আসবে।
দারুণ দেখতে লাগছে, ভালো লাগলো। টিকিট কেটে এন্ট্রি করলাম, এই দাদা আমাদের চেকিং করে ঢোকালো, দেন তারপরে একটা ফটো কিন্তু এরা তুলে দিল। এখানে দাঁড়িয়ে ফটোগুলো তোলা হলো। তো এই ফটোগুলো কিন্তু ফ্রি, কোনো কস্ট লাগে না ফটো তোলার জন্য। একটা ফ্যামিলি ফটো এরা তুলে দিল। তো ক্রুজ শেষ হয়ে যাওয়ার পরে এই ফটোগুলো আমাদের এরা দিয়ে দেবে থ্রু হোয়াটসঅ্যাপ। সো টিকিট কাটার পরই এই দাদাই আমাদের ফটো তুলে দিল। তো এই প্লেসে আমাদের দাঁড়াতে হয়েছিল এবং সব যাত্রীদেরই এরা ফটো তুলে দিচ্ছিল। তো এই যেটা বললাম, টিকিট চেকিংয়ের পরে এই ফটো তোলা হচ্ছে, এটা কিন্তু বেশ দারুণ উদ্যোগ, জয়েন্ট ফটো। আমরা যখন এসেছিলাম টিকিট কাউন্টারটা কিন্তু বেশ ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না। গেট খুললো, এখন আমরা যাচ্ছি ক্রুজের দিকে। টিকিট চেকিং করে ক্রুজে ছাড়ছে। তো যাচ্ছি রিভার ক্রুজে। নৌকাগুলো কিন্তু দারুণ লাগে দেখতে। ক্রুজ শুরু হলো। 9 কিলোমিটার এই সফর, যেতে লাগবে 20 থেকে 25 মিনিট, ও আসার সময় আবার একই পথ আমরা অতিক্রম করে আসবো একই পথে, সেক্ষেত্রেও 20 থেকে 25 মিনিট লাগবে। তো টোটাল 40 থেকে 45 মিনিটের এই সফর। তো দারুণ লাগছে চারিপাশটা দেখতে, এবং পুরো শহরটা আমরা এই নদী পথে ক্রুজের মাধ্যমে দেখে ফেলবো। তো ক্রুজে চলতে চলতেই এখানে কিন্তু মাইকে অ্যানাউন্স হচ্ছিল আশেপাশের কোন বিল্ডিংয়ের কী নাম, এবং আশেপাশের যে রাস্তা এবং বাজারগুলো ছিল কোনটার কী নাম, এবং প্রত্যেকটি ব্রিজ খুব সুন্দর করে সাজানো। এবং ব্রিজের নিচ দিয়ে যখন যাচ্ছিল এই ক্রুজটা, বেশ ভয় ভয়ও লাগছিল যে এই না গুঁতো লেগে যায়, বাট খুব সুন্দর করে ডিস্টেন্স মেনটেন করেই এই ক্রুজগুলো চললো, এবং দেখতেও বেশ ভালো লাগছিলো চারিপাশের সুন্দর শহরটাকে, এবং বিল্ডিংগুলো এতটাই কালারফুল, তো দারুণ লাগছিলো এই নয়নারভান দৃশ্যগুলো। তো এই রিভার ক্রুজের জন্যই হয়তো এই মালাক্কাকে মালয়েশিয়ার ভেনিস বলা হয়। তো ব্রিজের নিচ থেকে যেরকম ভেনিসে নৌকাগুলো যাতায়াত করে, ঠিক সেরকমই এই রিভার ক্রুজের এই ক্রুজগুলো অনেকগুলো ব্রিজের নিচ থেকে যাচ্ছিলো। তো বেশ ভালোই লাগছিলো আশেপাশের শহরটাকে দেখতে। তো আমরা কিন্তু দারুণ এনজয় করছিলাম, এবং আশেপাশের বিল্ডিংগুলো এতটাই কালারফুল, তো এ বলে আমায় দেখ, ও বলে আমায়, তো দারুণ লাগছিলো আমাদের চারিদিকটা দেখতে। তো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স বলতে পারেন। সত্যি হেরিটেজ শহর এই মালয়েশিয়ার মালাক্কা। এখানকার প্রত্যেকটি ব্রিজ কিন্তু খুবই সুন্দর করে সাজানো, ব্রিজের নিচগুলোও কিন্তু বেশ কালার দিয়ে ডেকোরেশন করা। তো যখনই এই ফেরিটা পাস করছে, এই ব্রিজের নিচ দিয়ে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, এবং এখানে এক একটা ব্রিজ এক এক রকম দেখতে, এবং নদীর দুপারে দুই জনবসতির মধ্যে একমাত্র যোগাযোগের মাধ্যম হচ্ছে এই ব্রিজগুলি। তো যেতে যেতেই চোখে পড়লো মালাক্কা রিভার পার্কের এই নাগরদোলাটি। তো এই বাদিকে রিভার পার্ক পড়বে। এখানে কিন্তু রিভার পার্কের মধ্যেও আপনারা 1-1.5 ঘন্টা সময় কাটিয়ে আসতে পারেন। এই ক্রুজের মাধ্যমেই রিভার পার্কে আসতে হবে, এছাড়াও আপনারা স্থলপথেও কিন্তু আসতে পারেন। তো আমরা রিভার পার্কে পরে যাব ঠিক করলাম, আগে রাইডটা আমরা চড়ে নিই, দেন আমরা রিভার পার্কের সামনে দিয়ে আবার ফেরত আসবো। তো একটা জিনিস খুব ভালো লাগলো, যখনই আমাদের এই ক্রুজটা বিভিন্ন জায়গা থেকে ক্রস করছে, তো মাইকে কিন্তু অটোমেটিক বলে যাচ্ছে আশেপাশে কী কী জিনিস রয়েছে। তো এই তথ্যগুলো জেনে সমৃদ্ধ হচ্ছিলাম, এবং চারিপাশের নয়নারভান দৃশ্য দেখে আমাদের কিন্তু দারুণ লাগছিল। সো আমরা কিন্তু ক্রুজে দারুণ এনজয় করছিলাম। তো ওয়ান ওয়ে জার্নি 9 কিলোমিটার পথ আমরা প্রায় চলে এসেছি। তো এই যে দেখা যাচ্ছে এখানে ভিজিট মালাক্কা লেখা রয়েছে, এবং এই জায়গাটা দেখি এই ক্রুজগুলো আবার ঘুরে আমরা আবার ব্যাক করব যেখান থেকে আমাদের ক্রুজটা ছেড়েছিল সেদিকে। তো ক্রুজে কিন্তু লোকাল মালয়েশিয়া ভাষায় খুব সুন্দর গান বাজছে। তো গান শুনতে শুনতে আমরা আবার ফেরত যাচ্ছি যেখান থেকে আমাদের ক্রুজটা ছেড়েছিল ঠিক সেদিকে। তো ফেরার পথে নদীর এই বাদিকটা করে আমরা ম্যানগ্রোভ সদৃশ্য বনাঞ্চল দেখতে পেলাম। তো আমাদের ক্রুজের যিনি ক্যাপ্টেন ছিল তিনি ঘোষণা করলো এদিকটা ভালো করে লক্ষ্য রাখতে, এদিকটা নাকি লাইভ অ্যানিমাল দেখার একটা চান্স থাকে। তো উনি বলার সঙ্গে সঙ্গে আমরা একটি সরীসৃপ প্রাণী দেখতে পেলাম, দেখে মনে হলো কোমোডো ড্রাগন, আমরা যেটাকে বাংলায় গুইদারাল বলে থাকি। তো আমরা যে স্থান থেকে শুরু করেছিলাম সেই স্টার্টিং পয়েন্টের দিকে চলেছি। তো যেতে যেতেই বোটে ঘোষণা করলো আমাদের বোটটা এখন স্টপেজ দেবে মালাক্কা রিভার পার্কে। যাওয়ার সময় আপনাদের দেখেছিলাম বাদিকে রিভার পার্ক পড়ে। রিভার পার্কের জন্য কিন্তু আলাদা কোনো টিকিট লাগে না, রিভার ক্রুজের টিকিটের মধ্যে এটা ইনক্লুড থাকে। তো ওখানে যাওয়ার পর ওখানকার স্টাফ কি বলছিল শুনি। QR included with your purchasing ticket, so please check your ticket before we wrap this boat. Those who don't want helmet, just continue your final destination. Please be reminder, once done explore inside, you have to come back here with your next boat. Your next boat take around 1 hour plus depends on the boat availabilities. তো ওনার কথা শুনে যেটা বুঝলাম, টিকিটের যে কিউআর কোডটা রয়েছে ওটা দেখিয়ে আমাদের এই পার্কে এন্ট্রি করতে হবে। দেন নেক্সট বোট আসবে 1 ঘন্টা বাদে। সেই 1 ঘন্টার মধ্যে আমাদের কিন্তু এই স্থানে আবার জড়ো হতে হবে। যেহেতু দুপুরে বেশ গরম ছিল, তো বোট থেকে কোনো যাত্রী আমরা কিন্তু এই পার্কে যাওয়ার জন্য নামিনি, তাই অগত্যা আমারও আর ওই পার্কে যাওয়া হলো না। তো এখন আমাদের ক্রুজটা ফিরে চলেছে আমাদের ক্রুজের স্টার্টিং পয়েন্টের দিকে। তো বেশ ভালোই লাগলো ঘুরে।
তো 9 কিলোমিটার যাওয়া এবং 9 কিলোমিটার ব্যাক আসা, তো কখন যে 40 থেকে 45 মিনিট কেটে গেল বুঝতেই পারলাম না। তো আমরা চলে এসেছি আমাদের যেখানে স্টার্টিং পয়েন্ট সেখানেই। তো এখন নামছি ক্রুজ থেকে। তো বন্ধুরা, আপনারাও মালাক্কা ঘুরতে আসলে এই রিভার ক্রুজটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, একদম মিস করবেন না। তো চারিদিকে দারুণ হাওয়া বইছে। তো ক্রুজে ওঠার সময় যেরকম দেখাচ্ছিলাম যে ফটোগুলো ওরা তুলে দিচ্ছিল, কাপল ফটো, সেই ফটোগুলো ক্রুজ থেকে নেমেই দেখি এই জায়গায় বাঁধানো অবস্থায় রয়েছে। তো আমি তো ভাবলাম বেশ ভালোই, ফ্রিতে ফটো বাঁধিয়ে দিচ্ছে। ও মা, পরে জিজ্ঞেস করি এটা অন্য ব্যাপার, ফ্রি না, এই ফটোগুলো কিন্তু আমাদের পয়সা দিয়ে পারচেস করতে হবে। তো 70 RM থেকে এদের দাম শুরু হয়। তো আপনারা একটা ফ্রিজ ম্যাগনেট, ফটো ফ্রেম, অনেক কিছু এখান থেকে নিতে পারেন। তো মোমেন্টো হিসাবে একটা ফ্রিজ ম্যাগনেট নিলাম আর একটা ফটো ফ্রেম, এই দুটো মিলে আমার লেগেছিল 90 RM। এই যে দেখাই ফ্রিজ ম্যাগনেটটা, যে ফটোটা তুললো ওটা দিয়ে তৈরি ফ্রিজ ম্যাগনেট, এটা কিন্তু বেশ দারুণ লেগেছিল। এবং সবচেয়ে ভালো লেগেছিল আমার এই ফটো ফ্রেমটা। এই ফটো ফ্রেমটা বেশ ইউনিক ছিল। তো ঘুরতে এসে কিছু একটি মোমেন্টো হিসাবে বাড়ি নিয়ে যেতে কার না ভালো লাগে বলুন, অগত্যা নিয়েই নিলাম। সো এখন দেখতে পাচ্ছি পর্তুগিজ জাহাজ। হ্যাঁ বন্ধুরা, এইরকম জাহাজে করেই পর্তুগিজরা মালাক্কা সিটি আক্রমণ করেছিল এবং সিটিটা দখল করেছিল। তো সেই জাহাজের প্রতিলিপি এখানে রয়েছে। এটা এখন জাহাজ মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হয়। তো এই জাহাজ মিউজিয়ামটি কিন্তু খুব সুন্দর দেখতে এবং আশপাশটাও কিন্তু বেশ সাজানো। মানে কেউ ভাববেন একটা মিউজিয়াম, মনে হবে একটা জাহাজই দাঁড়িয়ে আছে। এবং এই জাহাজ মিউজিয়ামের অপোজিটেই কিন্তু খুব সুন্দর ফুড কোর্ট রয়েছে এবং তার সঙ্গে রয়েছে একটি শপিং মার্কেট। এই শপিং মার্কেটে কিন্তু খুব রিজনেবল প্রাইসে জিনিস পাওয়া যায়। তো গেলাম সেই শপিং মার্কেটে। তো আপনাদের যদি প্ল্যান থাকে কিছু জিনিস নিয়ে যাওয়া মোমেন্টো হিসাবে বাড়ির আত্মীয়স্বজনদের জন্য, তো এই মার্কেটটা কিন্তু আপনাদের জন্য আদর্শ। কুয়ালালামপুর সিটির তুলনায় মালাক্কার এই মার্কেটে কিন্তু জিনিসপত্রের দাম অনেকটাই রিজনেবল। তো আপনারা চাইলে পারচেস করতে পারেন এই স্থান থেকে। ও কিছু ফ্রিজ ম্যাগনেট, চাবির রিং এগুলো কিনে আমরা চললাম আবার বাইরের দিকে। এখন একটু লাঞ্চ করব, কিন্তু বউ বললো না, ওই সুন্দর টুকটুক আগে রাইড করি তারপরে লাঞ্চ। তো এই যে দেখা যাচ্ছে এগুলোকে এখানকার ভাষায় বলে টুকটুক, ওই পায়টানা রিক্সার মতো, বাট খুবই সুন্দর করে সাজানো। এই যে স্ট্যান্ডে আসলাম, এই টুকটুক গাড়ি করে কিন্তু আপনারা পুরো মালাক্কা সিটিতে যে দ্রষ্টব্য স্থান আছে সেগুলো ঘুরে দেখতে পারেন। তো মালয়েশিয়ার মধ্যে একমাত্র মালাক্কাতেই এই টুকটুক রিক্সাগুলো পাওয়া যায়। তো এখানে আসলে এই টুকটুক রিক্সা চড়তে কিন্তু একদম ভুলবেন না। তো আমরাও বুক করে নিলাম একটা রিক্সা। তো আমরা 40 রিঙ্গিত দিয়ে এই টুকটুক রাইড বুক করলাম। তো কী পয়েন্ট দেখাবে তারও একটা ক্যাটালগ এরা দেখালো। তো এক একটা পয়েন্টে এরা 5 থেকে 10 মিনিট স্টে করবে, দেন আবার নেক্সট পয়েন্টে যাবে। তো উঠে পড়লাম আমাদের টুকটুক রিক্সা রাইডে। তো বেশ ভালোই অভিজ্ঞতা। তো আমরা প্রথমেই টুকটুকটাকে ভেবেছিলাম ব্যাটারি চালিত রিক্সা হবে, বাট না, যেটা দেখলাম এটা সম্পূর্ণ পায়ে চালিত রিক্সা। তো এটায় করে বিভিন্ন জায়গায় আমাদের ঘোরাবে এবং এতে সাউন্ড সিস্টেমও ফিট করা রয়েছে। তো টুকটুকটা কিছুক্ষণ চলার পর এই চালক ভাই আমাদের জিজ্ঞেস করলো যে অনেকেই গান চালাতে ইচ্ছুক, তো আমাদের কোনো অসুবিধা আছে কিনা। আমরা না না, ঘুরতে এসে কেন অসুবিধা থাকবে। তো ওই আমাদের দেখে একটা ইন্ডিয়ান গান চালালো। তো ভালোই লাগলো ভেবে যে মালয়েশিয়ার লোকরাও ইন্ডিয়ান গান শুনে। তো গান শুনতে শুনতে টুকটুক চড়ার অভিজ্ঞতা কিন্তু আমার দারুণ ছিল। এবং আশপাশের শহরটা দেখুন, প্রত্যেকটা বিল্ডিং কি সুন্দর করে সাজানো। তো দেখে এক ঝলক মনেই হতে পারে আপনি মালয়েশিয়া না ইউরোপের কোনো কান্ট্রিতে এসেছেন। ইন্ডিয়ান দেখে ডলার মেহেন্দির গান চালিয়ে দিল, তুরুক তুরুক তা না, দারুণ দারুণ। ওরা বুঝতে পেরেছে আমরা ইন্ডিয়ান। হ্যাঁ, ওরা বুঝতে পেরেছে আমরা ইন্ডিয়ান। তো গান শুনতে শুনতেই আমরা বিভিন্ন স্পটে ঘুরবো সেরকমই মনস্থির হলো। তো চলে এসেছি আমরা ফার্স্ট স্টপের দিকে। তো বিদেশের মাটিতে এসে ডলার মেহেন্দি গান শুনতে শুনতে ঘোরার একটা আনন্দই আলাদা। তো দারুণ অভিজ্ঞতার সাক্ষী হলাম আমরা। তো আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট স্টপেজের দিকে। তো এখানে বললো 5 মিনিট স্টপেজ দেবে আমাদের। তো এখানে একটা টয় ট্রেন আর এরোপ্লেন পার্ক রয়েছে। তো যাচ্ছি সেই পার্কের দিকে। তো বেশ ভালোই লাগছে আশপাশটা দেখতে। পার্কের ভিতরে একটা ট্রেন রয়েছে আর একটা এরোপ্লেন রয়েছে, বাট পার্কটা মেনটেন্যান্সের কাজ চলছে, তাই এখন আর এর থেকে বেশি ভিতরে আমাদের ঢুকতে দেয়নি। তো এটুকু দেখে কয়েকটা ফটো তুলে আমরা আবার চলে গেলাম আমাদের পরের স্টপেজের উদ্দেশ্যে। তো পরের স্টপেজের দিকে আমরা যাচ্ছি। তো যেখানে আমাদের রিক্সা আগে নামিয়েছিল তার পাশেই পরের স্টপেজটা, তাই আমরা আর টুকটুকে উঠলাম না, হেঁটেই যাচ্ছি সেদিকে। তো এই মালাক্কাতে কিন্তু রিভার ক্রুজ বাদেও আরও অনেকগুলো ঘোরার জায়গা আছে। তো আপনারা আসলে অবশ্যই একটু টুকটুক করে নেবেন, কারণ টুকটুক ভাইরাই আপনাদের গাইডের মতো কাজ করে বিভিন্ন স্পটগুলো ঘুরিয়ে দেবে এবং প্রত্যেকটি স্টপেজে 5 থেকে 10 মিনিট সাফিসিয়েন্ট টাইম এরা দেবে ঘোরার জন্য। তো অবশেষে চলে আসলাম আমাদের নেক্সট স্টপেজ। 1511 খ্রিস্টাব্দে তৈরি একটি ফোর্ট্রেসের ধ্বংসাবশেষ এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে। তো সেটা দেখতে। তো দেখুন আগেকার দিনে কীরকম ফোর্ট্রেসগুলো থাকতো এবং তার সামনে দুটো সুন্দর কামান রয়েছে। তো অনেক লোক এর সামনে দাঁড়িয়ে সেলফি তুলছে দেখি। এবং আশপাশটাও বেশ সুন্দর করে সাজানো, ওয়েল মেনটেন। এবং এই স্থানেই অন্যান্য অনেকগুলো স্পট এখানে রয়েছে, যেমন এই সামুদেরা মিউজিয়াম। এই ফোর্ট্রেসের ভগ্নাবশেষের একদম পাশেই রয়েছে মিউজিয়ামটি। মূলত পর্তুগিজ কালচারের পুরনো সব জিনিসপত্রের সংগ্রহশালা এটি। তো এটাও বেশ ভালো ছিল দেখতে। এরপর আমরা চলে গেছিলাম এর পাশেই অবস্থিত মেলাক্কা সুলতানা প্যালেসে। মূলত এটি মেলাক্কা সুলতানের যে প্যালেস তারই রেপ্লিকা।
তো 1456 থেকে 1477 অবধি এখানে মনসুর সিং নামে যে সুলতান ছিল তারই প্যালেসের রেপ্লিকা এটি। সো মালয়েশিয়ার বিভিন্ন পুরনো ধর্মগ্রন্থে এই সুলতানের প্যালেসের যেরকম বর্ণনা পাওয়া যায়, সেই বর্ণনা থেকে একটা আইডিয়া করেই মালাক্কা আর্টিস্ট ফোরামের মাধ্যমে তৈরি এই সুলতানা প্যালেসের রেপ্লিকা। এই প্যালেসটি দৈর্ঘ্যে 246 ফুট এবং প্রস্থে 41 ফুট চওড়া। তো অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি। বর্তমানে এটি মিউজিয়াম হিসাবে ব্যবহৃত হয়। তো কয়েকটা স্পট ঘুরে আমরা আবার এসে টুকটুকে বসলাম। তো টুকটুক করে আমরা এখন যাব আমাদের পরের গন্তব্য, যেটা কিনা ডাচ স্কোয়ার বা রেড স্কোয়ার। এটাও কিন্তু মালাক্কা ভ্রমণের আরেকটি গন্তব্যস্থান। তো কিংস প্যালেস থেকে এই ডাচ স্কোয়ার বা রেড স্কোয়ার 15 থেকে 20 মিনিট টুকটুক রাইড। তো বেশ ভালোই এনজয় করছিলাম আমরা রাইডটা। এই যে দেখাই, এই পাশে এই ভাই টুকটুক চালাচ্ছে। তো এই যে নিজের মনে গান চলছে আর টুকটুক চলছে, আর আমরাও গান শুনতে শুনতে বেশ ভালোই এনজয় করে আমাদের পরের গন্তব্যের দিকে যাচ্ছি, যেটা কিনা রেড স্কোয়ার। রেড স্কোয়ার বা ডাচ স্কোয়ারের একটা বিশেষত্ব হলো এখানকার আশেপাশে সব বিল্ডিংগুলোই কিন্তু লাল রং করে খুব সুন্দর করে সাজানো, এবং এই সামনেই রয়েছে ভিক্টোরিয়া ফাউন্টেন এবং ক্রাইস্ট চার্চ। তো চলুন দেখে আসি সেগুলো। সো অবশেষে আসলাম ডাচ স্কোয়ারের বিখ্যাত ক্রাইস্ট চার্চে। তো শোনা যায় পর্তুগিজদের আগে এখানে নাকি ডাচদেরও শাসন ছিল, এবং সেই রকম ডাচদের শাসনকালে এই ডাচ স্কোয়ার জায়গাটি খুব জমজমাট ছিল। তো এই যে দেখাই যে টুকটুক স্ট্যান্ড, এইখানেই আমাদের টুকটুক ভাই আমাদের এখানে নামালো। তো বললো 15 থেকে 20 মিনিট সময় আছে ডাচ স্কোয়ার ঘোরার। এই যে ডান দিকে এই ভাই রিক্সায় আমরা এসেছি। তো প্রত্যেকটি টুকটুক কিন্তু খুবই সুন্দর করে সাজানো, এক একটি এক এক রকমভাবে ডেকোরেশন করা। তো দারুণ লাগছে দেখতে। তো 2025 সালে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে এখানে খুব ভালোভাবে সমারোহের সঙ্গে পালিত হয়েছিল। তারই কিছু নিদর্শন এখানে এখনও রয়ে গেছে। বাট আমরা এসেছিলাম 2026-এর জানুয়ারির শেষের দিকে, তখনও কিন্তু এগুলো ছিল। তো এখন দেখাই এই ডাচ স্কোয়ারের বিখ্যাত যে ক্রাইস্ট চার্চটা। তো 1753 খ্রিস্টাব্দে ডাচদের তত্ত্বাবধানে এই চার্চটি এই স্থানে প্রতিষ্ঠিত হয়। তো সেই সময় মালাক্কায় এই চার্চটি ছিল মালয়েশিয়ার সবচেয়ে বড় চার্চ, এবং একসঙ্গে প্রায় 200 জন লোক এর ভিতরে বসে প্রেয়ার করতে পারে। সকালবেলায় এবং সন্ধ্যা 6টার সময় এই চার্চটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়, এবং সেখানে ভিতরে গিয়ে আমরা কিন্তু প্রেয়ার দেখতে পারেন। এই চার্চের ভিতরে কীরকম কী প্রেয়ার করা হয় সবই কিন্তু দেখা যায়। তো খুব সুন্দর পরিবেশ আশপাশটা, এবং এই চার্চের পাশে বহু কিন্তু সুবিনার শপ রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে কেনাকাটাও করতে। এবং এই চার্চের অপোজিটেই রয়েছে এই ক্লক টাওয়ারটি, এবং চারপাশটা খুব সুন্দর করে গার্ডেনিং করা। তো ক্রাইস্ট চার্চ ও ক্লক টাওয়ারের ঠিক মিডলেই রয়েছে এই ভিক্টোরিয়া ফাউন্টেন, এবং এখানে খুব সুন্দর করে ফ্যানগুলো লাগানো রয়েছে যাতে গরমে আপনাদের কষ্ট না হয়। চারিদিকটা দারুণ করে সাজানো, এবং প্রচুর টুরিস্টের ভিড় ছিল এই জায়গাটায়। তো অনেকগুলো স্পট দেখলাম। তো হেঁটে গেলে এতগুলো সম্ভব হতো না দেখা। তো টুকটুক রাইড করে গেছি বলেই এতগুলো দেখতে পারলাম। তো টুকটুক রাইডটাও এনজয়েবল, এবং এর আগে রিভার ক্রুজটাও আমরা দারুণ এনজয় করেছি। সো অনেকগুলো রাইড দেখে এখন আমরা ফিরে চলেছি যে স্থান থেকে আমরা টুকটুক রাইড স্টার্ট করেছিলাম, সেই জাহাজ মিউজিয়ামের সামনে। তো ঘোরাঘুরি করে বেশ ক্লান্ত। তো রিফ্রেশমেন্টের জন্য ঠিক করলাম মালয়েশিয়ার বিখ্যাত ডাবের জল খাবো। এই ডাবের এই দোকানটায় আসলাম। তো এখানে কিন্তু দারুণ ডাবের সিস্টেমটা দেখুন। এই ডাব এরকম আছে, এরা কেটে দেয়, এরকম কেটে দিয়ে সেটাকে এরা এরকম ছুলে এই স্পটের মধ্যে দিয়ে দেয়। এর ভিতরে কিন্তু জলও আছে, নারকেলও আছে। 9 রিঙ্গিত করে পড়বে। তো ভালোই লাগলো। তো গিবাসন না গিবাসন। তো এই ডাব কিন্তু খুব সুন্দর করে প্রসেস করা অবস্থায় নর্মাল অবস্থাতেও থাকে, ফ্রিজেও থাকে। তো যেহেতু গরম ছিল তাই আমরা ফ্রিজে রাখাটাই অর্ডার করলাম। এই যে দেখুন কি সুন্দর করে প্রসেস করে ডাবের জল এখানে এরা দিল, দারুণ। এমন না খেলে মিস করতাম, এত ভালো ডাব। জল শেষই হচ্ছে না অনেকক্ষণ। মিষ্টি, ইন্ডিয়া এত মিষ্টি ডাব পাওয়া যায় না। ডাবটা প্রসেস করে একদম ছুলে দেওয়া, দারুণ। তো মালয়েশিয়ায় এটাকে বলে কোকোনাট বল। তো খুবই সুন্দর ডাবটাকে এরা প্রসেস করে দেয়। তো ভিতরে জলও আপনি খাবেন, তারপরে তার সঙ্গে ডাবের যে নরম নারকেলের অংশটা থাকে সেটাও খেতে পারেন। তো এখানকার খুবই বিখ্যাত একটা আইটেম এই কোকোনাট বল। তো রিভার ক্রুজ কমপ্লিট করে যে স্থানে আপনারা নামবেন তার পাশেই অনেকগুলো কোকোনাট বলের দোকান রয়েছে। তো আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন মালয়েশিয়ার বিখ্যাত একটি আইটেম এই কোকোনাট বল। তো মাকে খেতে দেখে আমার মেয়েও এখন আবদার শুরু করেছে যে ও কোকোনাট বল খাবে। তো কতটুকু কি খেতে পারবে জানি না, তবুও বায়না ধরেছে যখন বাচ্চাদের আবদার মেটাতেই হয়। তো ও ট্রাই করছে একটু কোকোনাট বল থেকে কোকোনাটের ওয়াটার খাওয়ার। সো ঘড়িতে এখন বাজে দুপুর 3টে। তো কোকোনাট বল খেলাম এই যে রিভার ক্রুজ আমরা ক্রুজ করলাম তার পাশেই বসে। তো এখন আমরা যাব লাঞ্চ করতে। তো আশপাশের শহরটা যেরকম দেখাচ্ছিলাম খুবই সুন্দর করে সাজানো এবং ওয়েল মেনটেন। তো আমরা এখন যাব একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করতে। তো আমরা যেখানেই যাই ইন্ডিয়ান রেস্টুরেন্ট কিন্তু ঠিক খুঁজে বার করি। তো রেস্টুরেন্ট সারাভান এইখানে আমরা খেতে আসলাম। তো এটা লিটল ইন্ডিয়া মার্কেটের ভিতর, মালাক্কায় যে লিটল ইন্ডিয়া মার্কেট রয়েছে সেখানে। তো মূলত এটি সাউথ ইন্ডিয়ান হোটেল, বাঙালি হোটেল কিন্তু আর পেলাম না।
অগত্যা এটাই যাই। তো ভিতরটা বেশ সুন্দর করে সাজানো এবং অনেক লোকেরই ভিড় দেখলাম। তো সাউথ ইন্ডিয়ান কিছু কিছু ডিশেও ভাতের আধিক্য থাকে, তো সেরকমই একটি আইটেম আমরা অর্ডার করলাম। তো প্রথমেই টেবিলের উপর দিয়ে গেল কলা পাতা। তো কলা পাতায় বসে খাবার অভিজ্ঞতাটা কিন্তু একটু অন্যরকম। এরপর ধীরে ধীরে কলা পাতার উপর বিভিন্ন রকম আইটেম সেগুলো এক একটা করে সার্ভিস করতে থাকলো। তো বেশ অন্যরকম অভিজ্ঞতা। তো সচরাচর এরকম কলা পাতায় করে সার্ভ করে দিয়ে যাচ্ছে, এরকম কিন্তু অভিজ্ঞতা বাইরে বিদেশের মাটিতে এসে দেখা যায় না। তো দারুণ উপভোগ করছিলাম, দেখতেই এত ভালো লাগছিল, তা না জানি খেতে কেমন হবে। তো এখন দিচ্ছে সালাড, দেখুন। তো সব কিছুই বেশ সুন্দর। এরপর দিয়ে যাবে রাইস ও ডাল। তো দেখুন, আর এই যে সঙ্গে দিয়ে গেল পাঁপড়। তো সম্পূর্ণ নিরামিষ খাবার দাবার এবং এদের খাবারের সার্ভিস করাটা কিন্তু বেশ ভালোই লাগছিল দেখতে। তো এরপর চলে আসলো রাইস। তো প্রত্যেককে এইরকম প্লেটে করে 2 প্লেট করে রাইস এরা এখানে সার্ভ করলো। তো এরপরে লাগলে আবার দিয়ে যাবে, সেটাও এরা জানালো। তো বেশ ভালোই লাগছিল এদের খাবারের সার্ভিসটা দেখতে, তো বেশ উপভোগ করছিলাম। তো এরপর দিয়ে গেল ডাল। তো এটা সাম্বার ডাল ঠিক না, নর্মাল ডালের মতোই, বেশ ভালোই ছিল খেতে। তো এরপর আমরা নিলাম মশলা লাইম সোডা ও ম্যাঙ্গো লস্যি। তো যেহেতু বাইরেটা বেশ গরম ছিল, তাই খাওয়া দাওয়ার পরে আমরা এই দুটো জিনিস অর্ডার করেছিলাম। তো দারুণ ছিল এই দুটো খেতে। তো খাওয়া দাওয়ার পর এবার ম্যাঙ্গো লস্যি খাওয়ার পালা, দেন আমরা আবার রওনা দেবো আমাদের গন্তব্য কুয়ালালামপুরের উদ্দেশ্যে। সকালে যেরকম এসেছিলাম 2 থেকে 2.5 ঘন্টা সফর করে মালাক্কা, সেম আবার 2.5 ঘন্টার জার্নি। এখন আমরা যাব আমাদের হোটেলের দিকে, যেটা কুয়ালালামপুরে। তো সারাদিন ভালোই কাটালাম এই মালাক্কা সিটি ট্যুর করে। তো যেতে যেতেই রাস্তার দুধারে বিস্তীর্ণ এলাকা জুড়ে চোখে পড়লো পাম গাছ। তো পাম অয়েল এক্সপোর্টার হিসাবে মালয়েশিয়া কিন্তু পৃথিবীর মধ্যে 1 নম্বর এবং সবচেয়ে বেশি পাম তেল পৃথিবীর মধ্যে এই মালয়েশিয়ায় উৎপন্ন হয়। তো বন্ধুরা, আপনারা যদি মালয়েশিয়া ঘুরতে আসেন তবে একটা দিন হাতে রাখতেই পারেন মালাক্কা দ্য হেরিটেজ সিটি ঘুরে দেখার জন্য। পুরনো শহরকে নতুন মোড়কে কী করে রাঙিয়ে তুলতে হয় সেটা এই সিটিতে না আসলে আপনারা বুঝতেই পারবেন না। তো অবশেষে চলে এসেছি কুয়ালালামপুর সিটিতে। ডান দিকে কুয়ালালামপুর মিউজিয়াম থেকে শুরু করে অন্যান্য অনেক দ্রষ্টব্য স্থান দেখা যাচ্ছে, যেগুলো রাতের মায়াবী আলোকিত হয়ে উঠেছে। তো এরপর হোটেলে গিয়ে আমরা রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে এসেছিলাম রাতের ডিনার করতে। তো আমাদের ডিনারের জায়গাটা কিন্তু কমন, যে জায়গা রেস্টুরেন্ট হোটেলেই রয়েছে সেখানেই আমাদের ডিনারের জায়গা, ব্রেকফাস্ট লাঞ্চও এই একই জায়গায়। তো গিয়ে দেখি একদল পর্যটক ড্যান্স করছে খাওয়া দাওয়ার পরে। তো আমি রাতে খাবার হিসাবে বাটার রুটি, মাংস, পনির ও ফ্রাইড রাইস নিলাম, তার সাথে শেষ পাতে জিলেপি। তো সারাদিন দারুণ কাটিয়ে এখন যাচ্ছি রুমের দিকে রেস্ট নিতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের নতুন কোনো একটি ব্লগে। তো আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।